হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আমরা সি ল্যাঙ্গুয়েজে যে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনস রয়েছে সে সম্বন্ধে জানব। ওয়েলকাম টু এসপি টিউটোরিয়াল। লেটস স্টার্ট। প্রথমে আমাদের জানতে হবে সি ইনস্ট্রাকশন অ্যাকচুয়ালি কী। তো ডেফিনেশন অফ সি ইনস্ট্রাকশন: C instructions are the comments in the program that instructs the compiler to do certain task or action. তাহলে সি ইনস্ট্রাকশন হচ্ছে একটা কমেন্টস যেটা ইনস্ট্রাক্ট করবে কাকে? কম্পাইলারকে, এবং সেই কম্পাইলারকে কি করবে না একটা অ্যাকশান বা টাস্ক যেটা হচ্ছে প্রোগ্রামের যে গোল যেটা রেজাল্ট বের করতে হবে সেই রেজাল্টটা বের করতে সাহায্য করে। এরপরে জানতে হবে যে সি ইনস্ট্রাকশনস অ্যাকচুয়ালি কত প্রকারের। হোয়াট আর দ্য টাইপস অফ সি ইনস্ট্রাকশন? বেসিক্যালি তিন ধরনের সি ইনস্ট্রাকশন হয়। এক নম্বর টাইপ ডিক্লারেশন ইনস্ট্রাকশন, দু নম্বর এরিথমেটিক ইনস্ট্রাকশন, আর তিন নম্বর কন্ট্রোল ইনস্ট্রাকশন। আমাদের আগের ভিডিওগুলোতে প্রথম যে দু ধরনের ইনস্ট্রাকশান রয়েছে, টাইপ ডিক্লারেশন ইনস্ট্রাকশান এবং এরিথমেটিক ইনস্ট্রাকশান, এই দু ধরনের ইনস্ট্রাকশান আমরা কিছুটা ডিসকাস করেছি। আজ আমরা ডিটেলসে জানব। প্রথমে আমরা যেটা জানব টাইপ ডিক্লারেশন ইনস্ট্রাকশান। টাইপ ডিক্লারেশন ইনস্ট্রাকশান, ফার্স্ট টাইপ ডিক্লারেশন ইনস্ট্রাকশান, এর নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা টাইপ বা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে সি প্রোগ্রামে এই ইনস্ট্রাকশন ব্যবহার হয়। ইট ইউজড টু ডিক্লেয়ার টাইপ অফ ইনস্ট্রাকশন। সেকেন্ড যেটা মনে রাখতে হবে যে কোনো কিছু ভেরিয়েবল ইউজ করার আগে বা ব্যবহার করার আগে, প্রোগ্রামে ব্যবহার করার আগে সেটা ডিক্লেয়ার অবশ্যই করতে হবে। সুতরাং কি না, ভেরিয়েবলস মাস্ট বি ডিক্লেয়ার্ড ফার্স্ট বিফোর ইউজিং ইট। তিন নম্বর কি মনে রাখতে হবে না, এই সমস্ত ডিক্লারেশনগুলো আমাদের কিন্তু প্রোগ্রামের শুরুতেই করতে হবে। মানে মেন ফাংশান যে থাকে সেই মেন ফাংশানের শুরুতেই আমাদের স্টার্টিংয়েই আমাদের এই সমস্ত ডিক্লারেশনগুলো করতে হবে। সো অল দ্য ডিক্লারেশন শুড বি ইন দ্য বিগিনিং of the program just after main। এখন আমরা টাইপ ডিক্লারেশনের কতগুলো ভেরিয়েশন সম্বন্ধে জানব। প্রথম যে ভেরিয়েশনটা আমরা জানব সেটা হলো যে আমরা যে ডিক্লারেশনগুলো প্রথমেই করব, ডিক্লারেশনের সঙ্গে সঙ্গে সেই ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজও করতে পারি। ফার্স্ট উই ক্যান initialize the variables at the time of its declaration। কয়েকটা এক্সাম্পল নিয়ে জিনিসটাকে বোঝা যাক। যেমন যদি আমরা ডিক্লেয়ার করি ইন্ট এক্স, এটা হচ্ছে একটা সিম্পল ডিক্লারেশন, এখন এই এক্স যে ভেরিয়েবল, এইটাকে যদি আমরা ইনিশিয়ালাইজ করতে চাই, মানে প্রথমেই আমরা কোনো একটা ভ্যালু দিয়ে আমরা সেট করতে চাই, তাহলেও সেটা আমরা এই ডিক্লারেশনের টাইমেই করতে পারি। যদি আমি এক্স এর ভ্যালু 10 প্রথমেই সেট করতে চাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি ইন্ট এক্স
ইকুয়ালস টু 10। তাহলে আমরা এইভাবেও ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে পারি অ্যাট দ্য টাইম অফ ডিক্লারেশন। ঠিক একইভাবে আমরা আরও কিছু উদাহরণ দেখতে পারি, যেমন ক্যারেক্টার বি ইকুয়ালস টু ডি, or int y equals to 2 into 4 into 6 into 3। এখানে একটা জিনিস, ক্যারেক্টার b equals to d মানে b যে ভেরিয়েবল, সেখানে d এর ASCII ভ্যালু স্টোর হবে। এই ASCII ভ্যালু সম্বন্ধে আমরা পরে ডিটেলসে জানবো। নেক্সটে যেমন y equals to 2 into 4 into 6 into 3, এর যে রেজাল্ট ভ্যালু সেটা কিন্তু y এর প্রথমেই ইনিশিয়ালাইজ হয়ে যাবে। এরপর যে ভেরিয়েশনটা আমরা ডিসকাস করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমরা ভেরিয়েবলগুলো যে অর্ডারে ডিক্লেয়ার করব সেই অর্ডার কিন্তু খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। মানে আমরা যে একাধিক যে ভেরিয়েবল নেব, কোনটা আগে কোনটা পরে ডিক্লেয়ার করছি, সেই অর্ডারটা কিন্তু ঠিকঠাকভাবে আমাদের মনে রাখতে হবে। তাহলে বি কি হচ্ছে, রিমেম্বার দ্য অর্ডার অফ ভেরিয়েবল হোয়াইল ডিক্লেয়ারিং দেম। একটা এক্সাম্পল নিয়ে জিনিসটা বোঝা যাবে। আমরা লিখলাম int a equals to 4, b equals to 2। এই ডিক্লারেশনটা আমরা এবং ইনিশিয়ালাইজেশনটা আমরা প্রথমেই করলাম। প্রথমে আমরা a কে ডিক্লেয়ার করেছি এবং ইনিশিয়ালাইজ করেছি, তারপরে আমরা b কে ইনিশিয়ালাইজ করেছি মানে ডিক্লেয়ার করেছি। ঠিক আমরা যদি এই স্টেটমেন্টটাকে বা এই ইনস্ট্রাকশনটাকে আমরা এইভাবে লিখি যে int b equals to 2, a equals to 4, এখানে আমরা b কে প্রথমে ডিক্লেয়ার করলাম এবং ইনিশিয়ালাইজ করলাম 2 দিয়ে, এবং তারপরে সেকেন্ডে a কে ডিক্লেয়ার করলাম এবং ইনিশিয়ালাইজ করলাম 4 দিয়ে। এখানে এই যে দুটো স্টেটমেন্ট, 1 নম্বর এবং 2 নম্বর যে স্টেটমেন্ট, এই দুটো সময়ের কিন্তু সেম স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন, এই দুটো কিন্তু রেজাল্ট কিন্তু সেম, একই, a এবং b দুটো সেম। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এই ইনস্ট্রাকশনে যে অর্ডার অফ ডিক্লারেশন সেটাকে a ফার্স্ট ডিক্লেয়ার করেছি, তারপরে b কে ডিক্লেয়ার করেছি। কিন্তু এই ইনস্ট্রাকশনে আমরা অর্ডার অফ ডিক্লারেশন কি না, b কে প্রথমে ডিক্লেয়ার করেছি, তারপরে a কে ডিক্লেয়ার করেছি। এই ডিফারেন্সগুলো আমাদের বুঝতে হবে। এখন এই দুটো যে আমরা প্রথমে যে এক্সাম্পলটা নিলাম, সেখানে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না যদি এই অর্ডারগুলো চেঞ্জ হয়। কিন্তু আমরা যদি আরেকটা এক্সাম্পল নিই, সেখানে কিন্তু আমরা দেখব যে সমস্যা হবে যদি আমরা অর্ডারগুলো চেঞ্জ করি। এখন আমরা যদি এইভাবে নিই, ফ্লোট x equals to 6.5, y equals to x plus 2.1। এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা x কে ডিক্লেয়ার করছি এবং তারপর ইনিশিয়ালাইজ করছি 6.5, এটা আমরা ফ্লোট হিসাবে ডিক্লেয়ার করছি। তারপরে আমরা y কে ডিক্লেয়ার করছি, সেটাকে আমরা ইনিশিয়ালাইজ করছি কিভাবে, x plus 2.1। x কে আমরা যে ইউজ করছি এখানে কিন্তু আগে আমরা ডিক্লেয়ার করেছি। এটা কিন্তু ঠিক আছে, ইট ইজ এ রাইট স্টেটমেন্ট, রাইট ইনস্ট্রাকশন। কিন্তু আমরা যদি এরকম ভাবে লিখি, ফ্লোট y equals to x plus 2.1, x equals to 6.5। এখন এই স্টেটমেন্টে প্রথমে আমরা y কে ডিক্লেয়ার করছি, কিভাবে y কে ডিক্লেয়ার করলাম এবং ইনিশিয়ালাইজ করছি কি দিয়ে, x plus 2.1। এখানে দেখো যে x কিন্তু আমাদের কম্পাইলারের কাছে আননোন, কারণ x কে আমরা আগে ডিক্লেয়ার করিনি। x হেয়ার x
is unknown to the compiler as x is not declared yet. x unknown, কারণ x কে আমরা ডিক্লেয়ার করিনি। x কে আমরা কখন ডিক্লেয়ার করছি? সেকেন্ডে, তারপরে ডিক্লেয়ার করছি এবং ইনিশিয়ালাইজ করছি। তো এটা কিন্তু ইট গিভস এরর, এটা কিন্তু এরর দেবে। তো আমাদের এই ডিক্লারেশনের অর্ডার খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবং ডিক্লারেশনের অর্ডার আমরা আগে বলেছি যে আমরা কোনো কিছু ভেরিয়েবল ইউজ করার আগে অবশ্যই ডিক্লেয়ার করতে হবে, নাহলে কিন্তু এরর বা সেটা কম্পাইলারে আননোন হিসাবে বিবেচিত হবে। এরপর আমরা আরেকটা ইন্টারেস্টিং ভেরিয়েশন আমরা শিখব, সেটা হলো একটা যদি আমরা ইনস্ট্রাকশন এইভাবে লিখি যে ইন্ট এ বি সি ডি, তারপরে আমরা যদি ইনিশিয়ালাইজ করি এইভাবে a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু 20, এটা কিন্তু একটা ভ্যালিড স্টেটমেন্ট। এটা কিন্তু একটা ভ্যালিড স্টেটমেন্ট। এখানে অ্যাসোসিয়েটিভিটি রুলস বা যে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে এর অ্যাসোসিয়েটিভিটি রুল হচ্ছে রাইট টু লেফট। এর ডিটেলস আমরা নেক্সট ভিডিওতে জানবো। এটা কিন্তু একটা ভ্যালিড স্টেটমেন্ট, ভ্যালিড স্টেটমেন্ট অর ইনস্ট্রাকশন। কিন্তু আমরা যদি স্টেটমেন্টটাকে এইভাবে লিখি ইন্ট a equals to b equals to c equals to d equals to 20, then এই স্টেটমেন্টটা কিন্তু একটা ইনভ্যালিড স্টেটমেন্ট। ইট গিভস এরর ইন দ্য কম্পাইলার ইন টাইম অফ কম্পাইলিং। ইট ইজ এ ইনভ্যালিড স্টেটমেন্ট। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা টাইপ ডিক্লারেশন অফ ভেরিয়েবলস সম্বন্ধে বিশদে জানলাম এবং জানলাম যে সমস্ত রকম ডিক্লারেশনগুলো কিন্তু আমাদের অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য প্রোগ্রাম আমাদের ডিক্লেয়ার করতে হবে। প্রোগ্রামের যে কোনো জায়গায় যদি আমরা ডিক্লেয়ার বা ডিফাইন তো করতেই পারি যে কোনো জায়গায়, কিন্তু যদি ডিক্লারেশনটা আমরা যে কোনো জায়গায় করি তাহলে কিন্তু সেখানে সেই প্রোগ্রামে এরর মেসেজ আসবে। এরপর যে আমরা ইনস্ট্রাকশন টাইপটা শিখব সেটা হচ্ছে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন। সেকেন্ড বলেছিলাম অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন। অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন, তো এই ইনস্ট্রাকশন ইউজড টু পারফর্ম অ্যারিথমেটিক অপারেশন বিটুইন কনস্ট্যান্টস অ্যান্ড ভেরিয়েবল। তো যে কোনো ধরনের অ্যারিথমেটিক অপারেশন গুলো আমরা পারফর্ম করতে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন ব্যবহার করি। এই কনস্ট্যান্ট আর ভেরিয়েবল, কনস্ট্যান্টস প্লাস ভেরিয়েবল কে আমরা বলি অপারেন্টস। এই কথাটা আমাদের অনেক জায়গায় ব্যবহার হবে, তো এটা জেনে রাখো যে কনস্ট্যান্টস এবং ভেরিয়েবলকে একসঙ্গে আমরা অপারেন্টস বলি। এখন আমরা অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনের কতগুলো রুল নিয়ে আলোচনা করব। রুলস অফ ইউজিং অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন। প্রথম যে রুলটা হচ্ছে 1 নম্বর যে রুলটা সেটা কি? 1 নম্বর রুলটা হচ্ছে যে প্রত্যেক স্টেটমেন্ট বা অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন একটা অ্যাসাইনমেন্ট অপারেটর অবশ্যই থাকবে। ইট শুড কন্টেন এ অ্যাসাইনমেন্ট অপারেটর, প্রত্যেক স্টেটমেন্টে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর থাকবে। 2 নম্বর হচ্ছে যে এই অ্যাসাইনমেন্ট যে অপারেটর আছে সেই অ্যাসাইনমেন্টের অপারেটরের লেফট হ্যান্ড সাইড এ অবশ্যই মিনিমাম একটি ভেরিয়েবল থাকতে হবে। হেয়ার মাস্ট বি ওয়ান ভেরিয়েবল। লেফট হ্যান্ড সাইডে অবশ্যই একটি ভেরিয়েবল থাকতে হবে। 3 নম্বর কি? রাইট হ্যান্ড
right hand side of the assignment operator, there should be variables and constant. রাইট হ্যান্ড সাইডে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট থাকতে হবে। আর 4 নম্বর কি না, অল দোজ ভেরিয়েবলস অ্যান্ড কনস্ট্যান্ট উইল বি কানেক্টেড বাই সাম arithmetic operators like addition, subtraction, multiplication, ডিভিশন, মডুলাস অপারেটর। সাধারণত আমরা যে অ্যারিথমেটিক অপারেটরগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে এই অপারেটরগুলো, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর মডুলাস অপারেটর। এখন অ্যারিথমেটিক অপারেশন কিভাবে এক্সিকিউট হয়? অ্যারিথমেটিক অপারেশনে আমরা বলেছি অবশ্যই একটা অ্যাসাইনমেন্ট অপারেটর থাকতে হবে। তো অ্যাসাইনমেন্ট অপারেটরে লেফট হ্যান্ড সাইডে একটা মাস্ট বি একটা ভেরিয়েবল থাকবে, সাপোজ এটা হচ্ছে এক্স। আর রাইট হ্যান্ড সাইডে আমাদের ভেরিয়েবল প্লাস কনস্ট্যান্ট থাকবে। প্রথমে সাপোজ এটা আমরা এ আগে ইনিশিয়ালাইজ করেছি 2, তো এ প্লাস যদি আমরা 5 করি, মানে এখানে প্রথমে রাইট হ্যান্ড সাইডে এই এক্সিকিউশন আগে স্টার্ট হবে। এ প্লাস 5 হলো, তাহলে এ ভ্যালু 2 ছিল, তারপর 5 হলো মানে 7। এই 7 যে রেজাল্টটা সেটা তারপরে এই রাইট হ্যান্ড সাইড এক্সিকিউশনের পর তারপরে আমাদের এই লেফট হ্যান্ড সাইড ভেরিয়েবলে স্টোর হবে এই রেজাল্টটা। আরেকটা যদি এক্সাম্পল নিই, যদি আমরা a ইকুয়ালস টু সাপোজ a ইকুয়ালস টু b ইন্টু c করলাম, এটা কিন্তু একটা ভ্যালিড স্টেটমেন্ট। কিন্তু আমরা কি বলেছি যে এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর, এখানে এর লেফট হ্যান্ড সাইডে একটা ভেরিয়েবল থাকতে হবে, এটা যে ভ্যালিড স্টেটমেন্ট, ভ্যালিড। বাট আমরা যদি এরকম লিখি b ইন্টু c ইকুয়ালস টু a, এটা কিন্তু ভ্যালিড স্টেটমেন্ট নয়, কারণ এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে এখানে দুটো ভেরিয়েবল আছে, তো এই স্টেটমেন্টটা হচ্ছে ইনভ্যালিড স্টেটমেন্ট। তো অ্যারিথমেটিক অপারেটরস মানে আমরা যেগুলো বললাম যে অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন, এগুলো সম্বন্ধে প্রায় আমরা জানি। আর একটা আমরা অপারেটর বলেছি, সেটা হচ্ছে মডুলাস অপারেটর। কি বলেছি না, মডুলাস অপারেটর, এটা কি দিয়ে ডিনোট করা হয়? পার্সেন্ট দিয়ে, এটা দিয়ে ডিনোট করা হয়। তো এই সম্বন্ধে আমরা বিশদে পরবর্তী ভিডিওগুলোতে জানবো। আমরা সামান্য ধারণা তৈরি করা যাক। মডুলাস অপারেটর অ্যাকচুয়ালি কি না, মডুলাস অপারেটর হচ্ছে রিটার্ন করে রিমাইন্ডার। কোথায় রিটার্ন করে না, লেফট হ্যান্ড সাইড অফ দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর। একটা এক্সাম্পল নিয়ে বোঝা যাক। ধরো আমরা লিখলাম -5 মডুলাস 2, এটা কি রেজাল্ট দেবে? এটা রেজাল্ট দেবে -1, মানে 2 দিয়ে ডিভিশন করলে কত রিমাইন্ডার থাকছে? 1। আর এই মাইনাসটা কিভাবে হলো না, মাইনাস আসলো যে এখানে এই নিউমারেটরে যে সাইন থাকবে সেই সাইন, এই সাইনই কিন্তু চলে আসবে এখানে। ঠিক একইভাবে যদি আমরা করি 5 মডুলাস 2, এটা কিন্তু আসবে 1, যেহেতু এখানে পজিটিভ ভ্যালু, তাই এখানেও এটা হবে পজিটিভ রিমাইন্ডার। এরপরে আমরা জানবো যে কত প্রকারের অ্যারিথমেটিক স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন হয়। টাইপ অফ অ্যারিথমেটিক স্টেটমেন্ট। 1 নম্বর হচ্ছে ইন্টিজার মোড অফ অ্যারিথমেটিক স্টেটমেন্ট, আমি সংক্ষেপে লিখছি। 2 নম্বর কি রিয়েল মোড অফ অ্যারিথমেটিক স্টেটমেন্ট। আর 3 নম্বর কি মিক্সড মোড অফ অ্যারিথমেটিক স্টেটমেন্ট। ইন্টিজার মোড অফ অ্যারিথমেটিক স্টেটমেন্টে সব ভেরিয়েবল বা কনস্ট্যান্টগুলো হবে, সেগুলো হবে অ্যারিথমেটিক ইন্টিজার টাইপ।
আর রিয়েল মোড অফ স্টেটমেন্টে কি হবে, অ্যারিথমেটিক স্টেটমেন্টে থাকবে যে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলগুলো সবগুলো হবে রিয়েল টাইপ বা ফ্লোট টাইপ। আর মিক্সড মানে বোঝাই যাচ্ছে যে দুটো ইন্টিজার এবং রিয়েল এই দু ধরনেরই মিক্স আপ থাকবে এই মিক্সড মোড অফ অ্যারিথমেটিক স্টেটমেন্টে। এইগুলো বিশদে আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানবো। এরপরে 3 নম্বর হচ্ছে কন্ট্রোল ইনস্ট্রাকশন। কন্ট্রোল ইনস্ট্রাকশনগুলোকে আমরা 4 ভাগে বা 4 টাইপে ভাগ করতে পারি। টাইপস অফ কন্ট্রোল ইনস্ট্রাকশন। 1 নম্বর কি, সিকোয়েন্স কন্ট্রোল ইনস্ট্রাকশন। সিকোয়েন্স কন্ট্রোল ইনস্ট্রাকশন করি না, এক্সিকিউটিং দ্য ইনস্ট্রাকশন ওয়ান আফটার আদার। এখানে কিন্তু আমাদের কোনো রকম যে ডিসিশন বা আদার্স কিছু চেকিং হবে না। যেরকম ভাবে যে অর্ডারে বা যে সিকোয়েন্সে আমাদের প্রোগ্রাম লেখা থাকবে সেই সিকোয়েন্সেই আমাদের প্রোগ্রামটা এক্সিকিউশন হবে। এটা হচ্ছে সিকোয়েন্স কন্ট্রোল ইনস্ট্রাকশন। দ্বিতীয় বলেছি যে ডিসিশন বা সিলেকশন কন্ট্রোল ইনস্ট্রাকশন। ডিসিশন অর সিলেকশন কন্ট্রোল ইনস্ট্রাকশন। এখানে কিন্তু একটা সেট অফ ইনস্ট্রাকশনস এগুলোতে থাকবে বা সেট অফ কন্ডিশনস থাকবে, এগুলো যেগুলো এক্সিকিউট হবে এই ইনস্ট্রাকশনগুলোর মাধ্যমে। তো সেই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই হয়, যদি ট্রু হয়, তাহলে একটা সেট অফ ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, আর যদি ফলস হয় তাহলে আরেকটা সেট অফ ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে বা হবে না। তো সেখানে আমরা একটা কিন্তু ডিসিশন মেকিং হচ্ছে, মানে সেট অফ যে কন্ডিশনগুলো আছে তার মাধ্যমে আমাদের একটা ডিসিশন হচ্ছে এবং সেই ডিসিশনের মাধ্যমে ঠিক হচ্ছে যে কোন ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হবে, কোন ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হবে না। সাপোজ একটা ধরি একটা কন্ডিশন রয়েছে, তো কন্ডিশনের মধ্যে এখানে দুটো ইনস্ট্রাকশন রয়েছে, আদারওয়াইজ এখানে দুটো ইনস্ট্রাকশন রয়েছে। তো এটা যদি ট্রু ভ্যালু হয় তখন কিন্তু এই ইনস্ট্রাকশনগুলো কাজ করবে, এই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করবে। আদারওয়াইজ যেটা যদি ফলস হয় তাহলে এই ইনস্ট্রাকশনগুলো কাজ করবে। তো এইভাবে আমরা কিন্তু ডিসিশন বা সিলেকশন কন্ট্রোল ইনস্ট্রাকশন ইউজ করি। 3 নম্বর কি, লুপ কন্ট্রোল ইনস্ট্রাকশন। 3 নম্বর হচ্ছে লুপ কন্ট্রোল ইনস্ট্রাকশন। তো এই ইনস্ট্রাকশন ব্যবহার হয় আমরা যদি কতগুলো ইনস্ট্রাকশনকে বারংবার এক বা একাধিকবার আমরা যদি এক্সিকিউট করতে চাই, তাহলে সার্টেন টাইমস আমরা যদি এক্সিকিউট করতে চাই তাহলে এই লুপ কন্ট্রোল ইনস্ট্রাকশন ইউজ করব। সাপোজ এখানে কতগুলো ইনস্ট্রাকশন আছে, আমরা এটাকে 5 টাইমস ইউজ করতে চাই, তো আমরা এটাকে লুপের মাধ্যমে এই ইনস্ট্রাকশনগুলোকে এক্সিকিউট করব 5 টাইমস। আর 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে কেস কন্ট্রোল ইনস্ট্রাকশন। এটা কিন্তু কেস কন্ট্রোল ইনস্ট্রাকশন হচ্ছে ডিসিশন কন্ট্রোল ইনস্ট্রাকশনের মতোই, কিন্তু এর যে ইনস্ট্রাকশন যে চেকিং যে টাইপ বা চেকিং যে মেথড সেটা একটু ডিফারেন্ট। তো এই কেস কন্ট্রোল ইনস্ট্রাকশন আমরা অ্যাকচুয়ালি যে সুইচ ফাংশন আছে সেই সুইচ ফাংশন দিয়ে, প্রিডিফাইন যে সুইচ ফাংশন আছে সেই সুইচ ফাংশন দিয়ে আমরা ব্যবহার করি। মানে সুইচ একটা ভেরিয়েবল থাকে, এখানে ভেরিয়েবল থাকে সেটা, তারপরে কেস হিসাবে কেস এ দিয়ে একটা স্টেটমেন্ট হবে, আবার কেস বি, আবার এখানে একটা স্টেটমেন্ট হবে, আর ডিফল্ট কিছু যদি প্রিন্ট করার থাকে সেখানে একটা স্টেটমেন্ট থাকবে। তো এইভাবে যদি আমরা এ কেসকে নিই তাহলে এটা স্টেটমেন্ট হবে, বি কেসকে নিই তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। যদি বাই ডিফল্ট অন্য কিছু যদি আমরা কেস না নিই তাহলে বাই ডিফল্ট যেটা আমরা এক্সিকিউট করতে চাই বা প্রিন্ট করতে চাই সেই প্রিন্টটা হবে। অ্যাকচুয়ালি এই কন্ট্রোল ইনস্ট্রাকশন সম্বন্ধে আমরা অনেকগুলো ভিডিও পরবর্তীকালে বানাবো।
এবং সেখানে আমরা এক্সাম্পল এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে সেগুলো আমরা ক্লিয়ার করব। এখন আমরা তাহলে বুঝতে পারলাম যে সি ইনস্ট্রাকশন কি এবং সি ইনস্ট্রাকশন কত প্রকারের এবং সেগুলো সম্বন্ধে আইডিয়া আমরা করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ।